সম্মানিত ভিউয়ার্স, দেশ ও বিদেশে যে যেখান থেকে কুলাউড়া টিভি নিয়মিত লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী দেখবেন, আমি আতিকুল ইসলাম আপনাদের সালাম আদাব ও আজকের লাইভ অনুষ্ঠানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন কুলাউড়া টিভি সময় সাময়িক বিষয় নিয়ে গঠনমূলক অনুষ্ঠান ও সমালোচনা এবং সমাজের নিরীহ অবহেলিত জনগোষ্ঠীর কথা বলে আসে। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা অনুষ্ঠান করতে যাচ্ছি যে অনুষ্ঠান ভিন্ন ধরনের অনুষ্ঠান। আপনারা হয়তো যারা এই অনুষ্ঠানটা দেখবেন, আপনারা হয়তো এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু উপকৃত হবেন এবং আপনাদের লাভবান হবেন। আজকে আমাদের অনুষ্ঠানের সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন চন্দ্রা রায়, জেনারেল সেক্রেটারি অফ ঢাকা জুন ক্যান্সার ওয়ারনেস প্রোগ্রাম ফর মেন ক্যাম্প। ওকে, ধন্যবাদ। এরপর আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আহমদ কবির রিপন স্যার, আমাদের পাটেরা থেকে। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা যে বিষয় নিয়ে আজকে, প্রিয় দর্শক, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটুকু হচ্ছে যে আমাদের অবহেলিত এবং আমাদের গ্রাম অঞ্চলে যারা আমাদের মা বোনরা আছেন তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলি তুলে ধরবেন আজকে আমাদের চন্দ্রা রায়। তো আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন এবং সবার কাছে প্রচার করবেন যে এই বিষয়টা, কারণ আমরা চাই যে কুলাউড়া টিভিতে ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসার জন্য। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের রিপন স্যারকে যে আমাদের একজন অতিথিবৃন্দকে নিয়ে আসার জন্য। আর যে বিষয় নিয়ে এখন কথা বলবো, আপনারা যে কথাগুলি শুনবেন সেটা হয়তো কুলাউড়া টিভিতে আর কোনো প্রোগ্রাম হয়নি, আজকে সর্বপ্রথম প্রোগ্রাম। এখন আমি অতিথির কাছে পরিচয় করে দিব। সর্বপ্রথম আমি চলে যাব আমাদের আহমদ কবির রিপন স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সাথে আজকে অতিথি হিসেবে কুলাউড়া টিভিতে উপস্থিত আছেন চন্দনা রায়, জেনারেল সেক্রেটারি অফ ঢাকা জুন ক্যান্সার ও ওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন্স, সংক্ষেপে এটাকে ক্যাপ বলে। এটা একটা জনসচেতনতামূলক অনুষ্ঠান। এই চন্দনা রায়কে আমি আদাব, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়াতে ভালো আছি। ধন্যবাদ আপনাকে। আপনারা যে আজকে আমাদের কুলাউড়া টিভিকে আপনাদের সময়টুকু দিয়ে আমাদের সাথে আসছেন আজকে লাইভ অনুষ্ঠানে, ধন্যবাদ জানাই কুলাউড়া টিভির পক্ষ থেকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের অতিথি চন্দ্রা রায়ের কাছ থেকে। চন্দ্রা রায়, আপনি কেমন আছেন? আদাব আপনাকে, আপনি কেমন আছেন এই মুহূর্তে? নমস্কার, ধন্যবাদ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অবশ্য ভালো আছি। তো চন্দ্রা রায়, আপনার আপনার ফুললি পরিচয়টা আপনার দিবেন, আমরা কুলাউড়া টিভির সবাই জানবো। আপনার পরিচয়টা দিলে ভালো হবে। প্রথমত আমি কুলাউড়া টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই প্রোগ্রামে অতিথি হিসেবে আসার জন্য সুযোগ করে দেওয়ার। কুলাউড়া টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি চন্দনা রায়, আমি ক্যাপের জেনারেল সেক্রেটারি অফ ঢাকা জোন ভলান্টিয়ার হিসেবে কাজ করছি প্রায় ৩ বছর। এছাড়া ব্যক্তিগতভাবে আমি একটা ক্যান্সার সংগঠন সিওসি কমিউনিটি অনকোলজি সেন্টারে কর্মরত আছি। আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। জীবনের একটাই প্রত্যয়, একটাই মানে স্বপ্ন, সেটা হচ্ছে মা বোনেদের জন্য কিছু করা। আর কোনো মা যেন ক্যান্সারে মারা না যায়, আর কোনো মা যেন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাহীন অবস্থায় মারা না যায়, চিকিৎসা পায় এবং তার মৃত্যুটা যেন অবশ্যই সহনীয় মৃত্যু হয়। যদিও বা এটা আমি কাজ করি না, এটা হচ্ছে আমার। হ্যাঁ, ধন্যবাদ চন্দ্রা রায় আমাদের কুলাউড়া টিভিকে আজকে সময় দেওয়ার জন্য এবং আজকে যে বিষয়টা নিয়ে আপনি আমাদের কুলাউড়া টিভি থেকে ধন্যবাদ জানাই, যেই কারণে ধন্যবাদ জানার খুব প্রয়োজন। আপনি আমাদের সমাজের অবহেলিত যারা মা বোন আছেন, যারা কিছু জিনিস কথা বলতে পারেন না, কিছু মা বোনদের সাথে কিংবা আপনার কিছু জিনিস আছে ওনারা বলতে গিয়ে শরম করে এবং বলতে গিয়ে ওনারা চিন্তা করে। তারপরে যখন দেখা যাচ্ছে যে এই বিষয়টা বলতে না গিয়ে সময় যখন গনিয়ে আসে, সময় যখন শেষ হয়ে যায়, তখন বলে, তখন আসলে কোনো কাজ হয় না। আমরা জানি যে আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন থাকবে যে স্তনের যে ক্যান্সারটা হয়, তো স্তনের ক্যান্সার নিয়ে আমরা দেখছি যে আমাদের মা বোনরা কোনো সময় আছে যে আমাদের বাবার কাছে, অভিভাবকের কাছে বলে নাই। যখন কোনো এক সময় দেখা যাচ্ছে যে এই জিনিসটা কোনো এক সময় বড় হয়ে যাচ্ছিল,
বড় হয়ে চলে আসে তখন বলে, তখন আসলে কাজ হয়। তো এই জিনিসটা আপনার কাছে কমপ্লিটলি আমি জানতে চাই যে এই যে স্তনে যে ক্যান্সারটা হয় এটা কিভাবে হয়, কোন কারণে হয়, কোনো আমাদের মেয়েদের কোনো অবহেলিত কারণে হয়, সেই বিষয়টা আপনার কাছ থেকে আমরা সুন্দর করে কমপ্লিটলি জানতে চাই। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। প্রথমত আমি বলবো যে আমাদের ম্যাক্সিমাম মা বোনেরা আমরা নিজেরা কখনোই সচেতন না। আমরা একটা মা তার পরিবারের সম্পর্কে অনেকটাই সচেতন। সে তার পরিবারে কোনো ফ্যামিলি না থাকলে, মানে সদস্য না থাকলে, সে নিজের জন্য কখনো রান্না করে না। ঠিক এইভাবেও সে তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে রাতের পর রাত চিকিৎসার জন্য, তার সেবা করার জন্য অস্থির হয়ে যাবে, বাট নিজের কোনো দিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। যেমন 104 ডিগ্রি জ্বর নিয়েও মা রান্নাঘরে যায়, বাচ্চাকে খেয়াল করে, তদারকি করে, বাট তার যে ওষুধের প্রয়োজন সেটার খেয়াল সে করে না। প্রথমত হচ্ছে আমি বলবো যে আমাদের সচেতনতার অভাব। আমরা নিজেদেরকে দেখি না। জি শুরুতেই করলে ধরা ক্যান্সার যায় সারা, জি জি এটা হচ্ছে জি বলেন। আমাদের এটা হচ্ছে আমাদের স্লোগান। আর ক্যাপ এই স্লোগান নিয়েই কাজ করছে, যে আমাদের প্রধান স্লোগান হচ্ছে যে যদি ক্ষতির কারণ হয় লজ্জা, তাহলে আর লজ্জা নয়। তো আমাদের দেখা যায় মা বোনেরা লজ্জার কারণে তার পরিবারকে কখনোই বলে না যে কি সমস্যা, কিন্তু একটু সচেতন হলেই কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায়। যেমন প্রথমত আমরা যখন মানে আমরা মেয়েরা নিজেদের দিকে কখনোই খেয়াল করে দেখি না। আপনি বলেছেন যে স্তন ক্যান্সার কেন হয়। স্তন ক্যান্সার হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নাই। বিভিন্ন কারণে স্তন ক্যান্সার হতে পারে। প্রথমত বংশগত কারণে, দ্বিতীয়ত মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করায় না, সেই কারণে কিন্তু ক্যান্সার হয়। ক্যান্সারের কিছু লক্ষণ আমরা, মানে কিছু কারণ আমরা শনাক্ত করেছি, কিন্তু শুধু যে এই কারণেই ক্যান্সার হয় সেটা কোনো নির্দিষ্ট করে বলা যায় না। প্রথম কারণ হচ্ছে আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং না করলে ক্যান্সার হতে পারে, বংশগত কারণে ক্যান্সার হতে পারে। আবার ধূমপান বা অ্যালকোহল জাতীয় খাবার যদি আমরা বেশি গ্রহণ করি সেক্ষেত্রেও ক্যান্সার হতে পারে। আবার খাদ্যাভ্যাস, বর্তমানে আমরা যেমন শাকসবজি না খেয়ে ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাই, সেটাও ব্রেস্ট ক্যান্সারের মতো প্রধান কারণ। আবার স্থূলতা, মানে শরীরের ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এখন কথা হচ্ছে যেসব মায়েরা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায় না, এই ব্রেস্ট ফিডিং না করানো ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। জি। আচ্ছা চন্দ্রনা, আমি একটা জিনিস শুনেছি, কিছু ডক্টররা কিন্তু সবসময় দেখি তারা বিভিন্ন ভাবে অ্যাডভাইস করে যে আমাদের মা, যারা মাদের যারা ক্যান্সার হয়, তো দেখা যায় কোনো কোনো সময় তারা বলে যে যেমন একজন বিবাহিত মেয়ের যখন একটা বাচ্চা হয়, যখন এই বাচ্চাকে, যেমন আমরা তো জানি সাধারণত আমরা যারা দুধ দুধ মার দুধ, বুকের দুধ খাইতে হয়, তো কিছু কিছু মেয়েরা আছে যেমন এগুলা ইউজ করতে দেয় না কিংবা বাচ্চাকে খাইতে দেয় না, তো এইগুলাতে গিয়ে শুনি যে কোনো সময় ক্যান্সারের কিছু আহ, তৈরি হয়। তো এই বিষয়টা আমি জানতে চাই, এটা কি কতটুকু সত্য না মিথ্যা সেটা জানতে চাই। আসলে ভাই কথা হচ্ছে আহ একটা বাচ্চা যখন জন্ম নেয় তার প্রধান খাবার হচ্ছে দুধ। দুধটা যখন টেনে খায়, মায়ের বুকটা কিন্তু ফ্রি থাকে, ঠিক আছে? কিন্তু আমরা অনেক মায়েরা এই জিনিসটা বুঝি না। এই দুধটা যখন বাচ্চা চুষে না খায় তখন দুধটা ভিতরে চাকা বাঁধে, দুধটা জমাট বাঁধে। আর এই জমাট বাঁধার কারণেই, জমাট বাঁধলেই কিন্তু ওখানে কি হয়, একটা জিনিস যখন জমে যায়, ফ্রিজ হয়ে যায়, তখন সেটাকে আস্তে আস্তে পিণ্ড হয়, চাকা হয়, ওখান থেকে কি ইনফেকশন শুরু হয়। তো অবশ্যই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাইতে হবে। ব্রেস্ট ফিডিং করাইলেই, মানে ব্রেস্ট ফিডিং না করানো কিন্তু ক্যান্সারের অন্যতম একটা প্রধান কারণ, যার কারণে সবসময় বলি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাইতে হবে। ধন্যবাদ চন্দ্রনা। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের আহমদ কবির রিপন স্যারের কাছে। স্যার, আমি আপনার সাথে এটা শেয়ার করতে যাচ্ছি যে আমাদের চন্দ্রনা রায় যে এখন কথাগুলা বলছেন সেইগুলোর সাথে আপনার কি মতামত থাকবে, কিংবা ওনার যে বর্তমানে সচেতনমূলক যে কথাগুলা বলছেন আমাদের মেয়েদের জন্য, তো সেটা সম্পর্কে আপনার কি ধারণা এবং কি সমর্থন থাকবে ওনার কাছে? ধন্যবাদ মোহাম্মদ আতিকুল ইসলাম, আমার স্নেহবাদন বাই কুলারা টিভির পরিচালক, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে যে অতিথি চন্দনা রায়কে। সমাজ সচেতনমূলক অনুষ্ঠানে আজকে আমাকে এবং চন্দনা রায়কে উপস্থিত থাকার জন্য
আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের লাইভে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা অংশগ্রহণ করতেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সত্যিকার অর্থে আমাদের জানার ভুলে আমরা অনেক কিছু বিপদের সম্মুখীন হয়ে থাকি। আমরা একটু আমার বক্তব্য একটু দীর্ঘায়ু হয়ে যাচ্ছে, জি জি আপনারা জি 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 মনে জি জি বলেন। আমি একটু উপমার মাধ্যমে বলতেছি। আমরা গ্রামে গঞ্জে স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে থাকি, কিন্তু ক্লাসরুমে ঢুকলে পরে শিক্ষক দেখতে পান যে কয়টা বাচ্চা স্কুলের উপযোগী হয়ে আসছে। স্কুলের উপযোগী বলতে এটুকু বলছি জি যে খাতা কলম তার আসবাবপত্র সে নিজে গুছাইয়া আওয়া, ড্রেসটা পরে আসা, মাস্টার সাহেব যে তাকে পড়াবেন সে পড়াটা বুঝে নেওয়ার মতো মন মানসিকতা এবং একটা প্রস্তুতি নিয়ে যাওয়া, সেই দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় খুব কম সংখ্যক বাচ্চারা স্কুলে সেই পরিবেশে পাওয়া যায়। সেটার জন্য কারণ হলো তার যে অভিভাবক, তার যে গার্জিয়ান, তার গার্জিয়ান যদি তাকে সেভাবে প্রস্তুত করে না দেয়, সে তো বাচ্চা মানুষ, সে তো তার মতোই সে আসবে। আমি এই উদাহরণটা এই জন্যই উপস্থাপন করছি। আমরা যারা দুনিয়াতে আছি, পুরুষ মহিলা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষকে লিডার হিসাবে সৃষ্টি করেছেন। সব কিছুরে ড্রাইভ করার ক্ষমতা, বিচার বিশ্লেষণ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সুবিধা অসুবিধা সবকিছু বিবেচনা করার এই জ্ঞান বুদ্ধিটা মানুষের মাঝে দিচ্ছেন। আর অন্য অন্য প্রাণীর মধ্যে এই জিনিসটা দেন নাই। বিদায় আমরা ছোট্ট মানুষ হিসাবে একটা হাতিকে পরিচালনা করতে পারি, আমরা ছোট্ট মানুষ হিসাবে একটা বিমান চালাতে পারি, আমরা ছোট্ট মানুষ হিসাবে একটা জাহাজ চালাতে পারি। সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর এখতিয়ার। সেই হিসাবে আমি বলবো আমাদের জীবন চলার পথে আমাদের টেকনিক্যালি কিছু ধারণা থাকার প্রয়োজন আছে। আমরা কেউ কোনো বিষয়ে গুরুত্ব দেই না, আবার কেউ খুব গুরুত্বও দেয়। একটা ডাক্তার যখন ঔষধ দেওয়ার পরে অভিজ্ঞ ডাক্তাররা বলে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, অ্যান্টিবায়োটিক খাইলে পরে আপনি 7 দিন খাইতে হবে। আমরা দেখা যায় যে অ্যান্টিবায়োটিক শুরু করার 1 দিন বা 2 দিন পরে দেখা যায় আমার যে সমস্যার লাগে আমি ওষুধ খাইতেছি তা তো আমার অনেকটা সেরে গেছে, আর এখন বাদ দিয়ে দেই। এই যে বাদ দেওয়াটা কতটুকু ক্ষতিকর আরেকজন ডাক্তার এটা ভালো রকম বুঝবেন। অ্যান্টিবায়োটিক ঔষধের ডোজ যদি পুরা মেনটেন করা না হয়, এবং আমাদের লাইভে যদি কোনো ডাক্তার অংশগ্রহণ করে থাকেন আমার সাথে আশা করি একমত হবে যে অ্যান্টিবায়োটিক যদি ডোজ পুরা না করা হয়, পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিক দিয়ে ডাক্তার সাহেব এই রোগ আর সারাতে পারবেন না, অর্থাৎ রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তো এই যে আমাদের অবহেলাপনা, এই অবহেলাপনা থেকেই আমাদের অনেকগুলি রোগ জন্ম নেয়। আমাদের মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার সময় সুতা পরিমাণও কোনো অসুবিধা বা রোগ বা কোনো ধরনের প্রয়োজন দিয়ে সৃষ্টি করেন নাই, সুস্থভাবে সৃষ্টি করেন। আমরা আমাদের কার্যকলাপ থেকে, আমাদের চলাফেরা থেকে, আমাদের অবহেলা থেকে আমাদের রোগের জন্ম দেই। তো যাই হোক, চন্দনা রায় একটা সমাজ সচেতনমূলক একটা সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত। মহিলাদের গোপনাঙ্গে স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছেন। আর আমি
শ্রীমঙ্গল একটা হাই স্কুলে আমার এক বন্ধুর দাওয়াতে গিয়েছিলাম, এবং সেই সুবাদে চন্দনা রায় ওই অনুষ্ঠানে ছিলেন। এই দীর্ঘ বোধহয় 3 বছর আগে, 3 বছর বা 3.5 বছর হবে। আমার হয়তো ভুল হলে আপনি ওটা সংশোধন করবেন। তো ওই যে গেছিলাম, ওই যাওয়ার প্রেক্ষিতেই উনার সাথে আমার দেখা। তো উনি আলোচনা করলো, আলোচনাটা আমার খুব ভালো লাগলো। আমি আবার একটা চা বাগানে আছি, সিলেটের একটা চা বাগানে আছি, তো সিলেট টি কোম্পানির অধীনে আছি। তখন আমার মনে মনে আসলো যে আমাদের বাগানে তো যারা লেবার আছে ওরা তো খুব কম পায়, মজুরি পায়। তো উনাদের এই যে কর্মসূচিটা, ওখানে আমরা যদি একটা জনসচেতনতামূলক একটা কর্মসূচি আমরা নেই তাহলে ভালো হবে। তখন আমি উনাকে আহ্বান করছিলাম, উনিও আমাকে আহ্বানে সাড়া দিছিল, কিন্তু ওই জায়গায় আমি আর এনভায়রনমেন্ট করতে পারি নাই। মানে ওদেরকে বুঝিয়ে, বাগানে আবার অন্য সমস্যা আছে আর কি। আপনি বা আমি যদিও একই দেশে বসবাস করি, বাগানের বিষয়টা একটু ভিন্নধর্মী। উনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে প্রোগ্রামটা, মানে যে কোনো প্রোগ্রামটা করতে হয়। তো যাই হোক, আজকের যে আলোচ্য বিষয়, মহিলারা অনেক রোগ নিজেরা গোপন রাখে, গোপন রাখার পরে যখন ওইটা বড় হয়ে যায়, যখন আর টেগুল দেওয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন প্রকাশ করে। প্রকাশ করার পরে এই যে চন্দনা রায় তার উনার বক্তব্যে বলেছেন যে প্রকাশ করার পরে তখন তো ডাক্তার আর কি করার আছে, যদি ভাগ্য ভালো থাকে, অনেক টাকা পয়সা খরচ করার পরে ভাগ্য ভালো থাকলে কেউ সুস্থ হচ্ছে, কিন্তু মারা যাচ্ছে বেশিরভাগ। তো আজকের আলোচনা, চন্দনা রায়ের যে বিষয় নিয়ে আলোচনা করেছেন বা করতেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ। উনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ধন্যবাদ কবি সাহেব আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি চন্দ্রার কাছ থেকে। চন্দ্রা, আপনারা যে সংগঠনের সাথে কাজ করেন এবং যে সংগঠনের সাথে আপনি আছেন, এই সংগঠনের কি কি কাজ মেয়েদের জন্য করে এবং কোথায় কোথায় আপনারা এই এই আজ পর্যন্ত এবং করেছেন এবং বিভিন্ন ভাবে অ্যাডভাইস করেছেন, সেই সম্পর্কে একটু জানতে চাই। পরবর্তী প্রশ্ন আপনাকে আবার করবো আমি মেয়েদেরকে নিয়ে, এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আতিক ভাই আমার ক্যাবকে নিয়ে বলার জন্য। প্রথমে ক্যাপের কথা আসলে যেটা বলি, আমার ক্যাপের যে প্রেসিডেন্ট আহমেদ রিপন, আসলে ও আমার অনেক ছোট, কিন্তু আমার ওর পরে একটা হিংসা হয় যে এত সুন্দর একটা চিন্তা কেন ওর মাথা থেকে আসলো। ক্যাপের জন্মটা হয়েছিল একটা ছাত্রাবাসের ছোট্ট একটা ঘরে। একটা ছেলে যার ফ্যামিলিতে খুব কাছের মানুষ এই দুইটা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তখন ওর মাথায় আসলো যে কিভাবে ও এই ক্যান্সার থেকে মা বোনকে উদ্ধার করতে পারে। ওর চিন্তাধারা থেকেই আজ ক্যাপের জন্ম। তো সেই জন্য আমি রিপনকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং সবসময় ওর কথাই মাথায় আসে যে একটা ছেলে হয়ে ও আমাদের মা বোনদেরকে কতটা সেভ করার জন্য কতটা বড় একটা উদ্যোগ নিয়েছে। কারণ এই দুইটা এত সেন্সিটিভ জায়গা যেটা একটা ছেলের মুখ থেকে কেউ শুনতে চায় না। আমার ক্যাপে ওর সাথে পরিচয় হয়েছে 3 বছর আগে। তো আমি সবসময় একটা বলি, ও একটা উদাহরণ দেয়, ক্যাপ হচ্ছে একটা গোলাপ ফুলের মতো, আর আমি বলি রিপন হচ্ছে গোলাপ ফুলের বৃন্ত। কারণ ওই একটা বৃন্ত আমাদের পাপড়ি গুলোকে ধরে রেখেছে, একটা পাপড়ি ঝরে গেলে সব পাপড়ি ঝরে যাবে। আমি ক্যাপকে একটা গোলাপ ফুলের মতো মনে করি। ক্যাপের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওম্যান বা কমিউনিটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, CAP। এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের স্লোগান হচ্ছে বি অ্যাওয়ার, মেক অ্যাওয়ারনেস। 2015 সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ক্যাপ করে থাকে। আমরা প্রথমত দুইটা ক্যান্সার নিয়ে কাজ করতাম, এক হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার এবং আরেক হচ্ছে স্তন ক্যান্সার। এই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, গার্মেন্টস এবং গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উঠান বৈঠকের মাধ্যমে আমরা মেয়েদেরকে সচেতন করি। কারণ মেয়েরা এই কথাগুলো খুব লজ্জা পায় বলতে। তো এইগুলোই আমরা তাদেরকে জানাই যে শুরুতেই পড়লে ধরা, ক্যান্সার যায় সারা। এছাড়াও শুধু যে ক্যাপ ক্যান্সার নিয়ে কাজ করে সেটাও না, ইতিমধ্যে ক্যান্সার ক্যাপ
বন্যার্থীদের সাহায্য বিতরণ, ঈদে এবং রোজার সময় ইফতার বিতরণ, ঈদে গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে ও বৃক্ষরোপণও ক্যাম্প করে থাকে। আমরা বৃক্ষরোপণও করেছি। আমাদের যে কাজগুলো হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, ফিমেল হাইজিন নিয়ে কাজ করি। এছাড়া আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প করে থাকি যেখানে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং করা হয়। আর উঠান বৈঠকের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করে থাকি। আমাদের একটা প্রজেক্ট আছে পাশে দাঁড়াতে চাই, বিতর্ক প্রতিযোগিতা আমরা করেছি। আর ক্যারিয়ার সেমিনার আছে। এখন বর্তমানে আর একটা যেটা হচ্ছে, যেহেতু করোনাকালীন সময় আমরা কেউ বাইরে বেরোতে পারছি না, সেহেতু করোনা নিয়েও বিভিন্ন সচেতনামূলক প্রোগ্রাম আমরা অনলাইনের মাধ্যমে করছি, বিভিন্ন দিবসগুলো অনলাইনের মাধ্যমে পালন করছি। আচ্ছা, আমি চন্দ্র রায়, আমি জানতে চাচ্ছি আপনাদের যে এই যে ক্যাম্পের সদস্য কতজন, এবং আপনারা এটা কিভাবে আপনাদের ফাইন্যান্স কিভাবে আপনারা ইয়ে করেন, অ্যারেঞ্জ করেন, এইগুলা একটু জান। কারণ একটা প্রজেক্ট করতে হলে আমরা জানি যে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন, আর এটা সাধারণত না, একটা ক্যান্সার ব্যাপারে আপনারা বিভিন্ন ভাবে এইটা কিভাবে arrange করছেন আপনারা? আসলে ওই যে বললেন না টাকা, আমার মনে হয় যে আমাদের কোনো ফান্ড নাই। আমরা বর্তমানে 350 ভলেন্টিয়ার আছি। আমরা সবাই ইউনিভার্সিটির স্টুডেন্ট, চাকরিজীবী আসলে কেউই নাই, এবং সবাই হোমিওপ্যাথি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। আমার ক্যাম্পের সবচেয়ে মজা হচ্ছে আমরা যত ভলেন্টিয়ার আছি আমরা বিভিন্ন সেক্টরের, এটা অবাক হয়ে যাবেন। কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ হোমিওপ্যাথি কলেজে ডক্টরি করছে, কেউ মেডিকেল লাইনে আছে, বিভিন্ন মেডিকেল কলেজ, আবার কেউ জেনারেল লাইনে। আমাদের 4টা জোন আছে। একটা হচ্ছে কুষ্টিয়া জোন, ঢাকা জোন, হচ্ছে সিলেটে একটা জোন হওয়ার কথা, ঢাকা তো বন্ধ আছে, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা জোন আছে, এবং আমাদের স্বপ্ন 64টা জেলায় আমাদের জোন থাকবে। আর যেটা বলেন ফান্ডের, আমাদের নিজস্ব কোনো ফান্ড নাই। আমরা যারা ভলেন্টিয়ার আছি আমরা আমাদের পকেট মানি থেকে মানি বাঁচিয়ে আমরা এখানে আমাদের প্রোগ্রামের যে খরচগুলো সেগুলো বেয়ার করি। হ্যাঁ, আমাদের কিছু উপদেষ্টা মন্ডলী আছে, তাদের আসলে এই উপদেষ্টা মন্ডলীর অবদান বলা যায় না, কারণ আমাদের যে বড় বড় প্রোগ্রামগুলো আমরা করি, ব্রেস্ট স্ক্রিনিং প্লাস সার্ভিস, মানে জরায়ু ক্যান্সার যে স্ক্রিনিং, এই যে টেকনিক্যাল সাপোর্টটা, এই সাপোর্টটা আমরা উপদেষ্টা মন্ডলীর কাছে পেয়ে থাকি। সেখানে বলতে গেলে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা যারা আছেন, আমি শ্রদ্ধার সাথে তাদেরকে নাম স্মরণ করতে চাই। ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাসকেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যান্সার ইপিডিমিওলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। তিনি বর্তমান প্রধান সমন্বয়ক, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফ্রন্ট। ডক্টর সাবেরা চৌধুরী, বিভাগীয় প্রধান, গাইনি অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বপন বন্দ্যোপাধ্যায়, বিভাগীয় প্রধান, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আরো আছেন ডক্টর রেহনুমা করিম, অধ্যাপক, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। এমন কিছু ভালো মানুষের সহযোগিতা আছে বলেই আমরা ক্যাব এত ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো কিছু কাজ করতে পারছি, শুধু তাদের সহযোগিতা, তাদের উপদেশের কারণে। তো সবসময় বলবো যে এমন মহান মানুষের সহযোগিতা আছে বলে আমরা কাজ করতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ। চন্দ্র, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা যে কাজটা করেছেন, আপনারা তো আমরা জানি যে যেমন সিটিতে এরকম কোনো কাজের কোনো প্রয়োজন আমি মনে করি না যে সচেতনমূলক। আমি তো যেটা আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা যে কাজটা করতেছেন সাধারণ গ্রামাঞ্চলের মেয়েদেরকে নিয়ে কাজ করতেছেন, গ্রামাঞ্চলের মেয়েদেরকে। তাহলে আপনারা যে এই গ্রামাঞ্চলের মেয়েদেরকে কিভাবে অ্যাডভাইস করবেন, কিভাবে তাদের কাছে এই জিনিসটা পৌঁছাইবেন, সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। কারণ আমরা সবসময় জানি যে সিলেট, মেন সিটি, ঢাকা, এগুলাতে আমাদের যারা বাসায় থাকে তারা সচেতনমূলক, যারা মেয়েরা আছে এরা সবই সচেতনমূলক, তাদের এই ক্ষমতা আছে যে নিজে গিয়ে কিছু দেখানো এটা পারবে। গ্রামাঞ্চলের মেয়েরা ওই যে বললাম না, কিছু শরমের কারণে বলে না। তো গ্রামাঞ্চলে কিভাবে আপনারা এই অ্যাডভাইসটা পৌঁছাবেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কিভাবে আপনারা যাবেন সেটা জানতে চাই। খুব সুন্দর একটা, আতিক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে ক্যাব শুধু শহরে যে শুধু গ্রামে কাজ করে সে না। আমি আপনাকে বলেছি যে আমাদের স্বপ্ন বাংলাদেশের 64টা জেলায় ক্যাবের পদচারণা থাকবে এবং ক্যাব ওয়ার্ল্ড ওয়াইজ একটা সংগঠন হবে। আমি বললাম যে আমাদের ক্যাবই একমাত্র সংগঠন যেখানে বিভিন্ন শ্রেণীর ভলেন্টিয়ার আছে। তো যেমন আমরা বিভিন্ন যারা ভলেন্টিয়ার এলাকা ভিত্তিক কিছু কাজ করে থাকি। যেমন আমি নিজে, আমার যখন কোনো সরকারি ছুটি বা যে ছুটিই থাকে, ক্যাপের ছুটি মানে চন্দনের প্রোগ্রাম, তো আমি নিজে চলে যাই বিভিন্ন গ্রামে নিজের খরচে। যেমন আমি সিলেটের চা বাগান গুলোতে প্রোগ্রাম করেছি, খাইছড়া, মালেনী ছড়া, তারপর বিটিআরআই, কাকিয়াচড়া,
এইসব এলাকায় আমি নিজে প্রোগ্রাম করি। সেখানে আমি যেটা করি, আমি আগের দিন চলে যাই, ওখানে যে তার আগের দিন গ্রামে ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়িতে মা বোনদের বলে আসি যে আপনারা অমুক দিন অমুক সময় একটু 30টা মিনিট আমাদের সময় দিবেন। দেখা যায় অনেকে হয়তো আসে বা আসে না, তারপরে যখন আস্তে আস্তে প্রোগ্রামটা শুরু হয়, আস্তে আস্তে মানুষ আসা শুরু করে, কারণ তাদের সাথে আমার কথাগুলো শুনে তারা মনে হয় যে না, এটা তাদের দরকার। এইভাবে স্যার আমরা বিভিন্ন এলাকায় প্রোগ্রাম গুলো করি। এবং যেমন দেখা যায় নাটোরে আমাদের যে ভলেন্টিয়ার আছে, তার যখন ছুটি থাকে তখন সে তার এলাকায় 10 থেকে 20 জন মা বোনকে বলে আসে, স্কুল কলেজে মেয়েদেরকে বলে আসে, এসে তারা সেখানে অ্যাওয়ারনেস গুলো প্রোগ্রাম গুলো করে থাকে। এবং আমাদের টার্গেটই হচ্ছে আমরা প্রত্যন্ত গ্রামের প্রতিটা মানুষকে এই মেসেজ গুলো ছড়িয়ে দেওয়া। যে আপনি জেনেছেন, আরো 5 জনকে জানান, স্প্রে যেটা, এটা আমরা করি। জি, ধন্যবাদ। আমি আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্য বর্তমান পরিস্থিতি হয়তো বিশ্বের মধ্যে একটা মহামারী পরিস্থিতির কারণে আপনি এখন বিভিন্ন জায়গাতে যাওয়া সম্ভব না। তো আগামীতে যে এরকম যদি প্রোগ্রাম করেন, আপনারা টিম আমাদের কুলাউড়া যাবেন, এখানে আমি থাকা খাওয়ার ব্যবস্থা 2 দিন হোক 3 দিনে করব নিজের পক্ষ থেকে। এবং আমাদের গ্রামাঞ্চলে আমি আমাদের প্রতিনিধি আছেন, আমাদের কুলাউড়া টিভি ছেলে আছে এবং রিপন চারও আছেন। আমরা আপনাদের মাধ্যমে আমাদের গ্রামে যারা চা বাগানের আশেপাশে এরকম আমরা ডাইরেক্টলি লাইভ অনুষ্ঠান করব। আমাদের প্রতিনিধি থাকবে আপনাদের সাথে, যেখানে যাবেন তাদেরকে যে লাইভ অনুষ্ঠান আমরা ব্রডকাস্ট করব। তো এটা যখন দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তখন আমরা অনুরোধ থাকবো যে আমাদের এখানে গ্রামাঞ্চলে যাবেন, সচেতনমূলক এইভাবে অনুষ্ঠান করার জন্য আমি আহ্বান করবো আপনাকে। ধন্যবাদ। আপনাকে পরবর্তী সময় আপনার কাছে চলে আসছি। এখন আমি রিপন স্যারের কাছে চলে যাবো। রিপন স্যার, আপনার কাছে যে আমরা বর্তমানে যে আমাদের বোনরা যারা ক্লাস 10, 9-এ পড়তেছে, তাদেরকে কিভাবে আপনারা কিভাবে উপদেশ দিবেন যে তারা কিভাবে আজকালকে যাবেন, কিভাবে চলাফেরা করবেন, তাদের শারীরিক যে গঠনমূলক যে শারীরিক দিকটা কেমন করে রাখবে, সে সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। মোহাম্মদ আতিকুল ইসলাম, কুলাউড়া টিভির পরিচালক, এবং আমার সাথে অতিথি হিসাবে আসছেন চন্দনা রায়। খুব সুন্দর আলোচনা করেছেন। মহিলাদের খুব সেন্সিটিভ জায়গায় জটিল একটা রোগ সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন কথাবার্তা বলেছেন। তাই আমি ওনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে ওনারা তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ফিমেল হাইজিন, মেডিকেল ক্যাম্প, উঠান বৈঠক, পাশে দাঁড়াতে চাই প্রজেক্ট, বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা, কেরিয়ার সেমিনার, এগুলা বিভিন্ন কর্মসূচি ওনাদের মাধ্যমে হচ্ছে। এবং আরো আমি খুব আশ্বস্ত হয়েছি যে ওই ডাক্তার হাবিবুন নাহার, ডাক্তার সাবেরা চৌধুরী, ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন গুণীজন ওনাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি আমার পক্ষ থেকে, কুলাউড়া টিভি পরিচালক মন্ডলীর পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের একটা মহৎ কাজে ওনারা সার্বিক সহযোগিতা করে আসছেন। এবং আজকের লাইভে যারা আমাদের সাথে এড হয়েছেন, অনুষ্ঠান শুনতেছেন, আপনারা যারা স্বাবলম্বী এবং যারা সচ্ছলভাবে আছেন, যদি চন্দনা রায় আমাদেরকে অংশগ্রহণ করার বা এই প্রোগ্রামে সহযোগিতা করার কোনো সুযোগ দেন, তাহলে আপনাদের হাত বাড়িয়ে দিন। কারণ মানুষ মানুষের জন্য। আমরা যদি আমাদের সহযোগিতায় আরো একটা মানুষ সুস্থ হয়, সুস্থভাবে জীবনযাপন করতে পারে, হয়তো আল্লাহর কাছে আমরা অনেক সওয়াবের ভাগীদার হব, তার আত্মার দোয়া পাবো। আমি আরো খুব খুশি হলাম কুলাউড়া টিভির পরিচালক মহোদয় আমার স্নেহের ভাই আতিকুল ইসলাম চন্দনা রায়কে এবং ওনার পরিবারকে
ওনার পরিবার বলতে এই ক্যাবের পরিবারকে আমার এলাকা সিলেটে আসার দাওয়াত জানিয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করার আমি চালিয়ে যাব। আমার ভাই স্কুল হাই স্কুল লেভেলের মেয়েদের নিজেকে সচেতন রাখার জন্য এবং নিজে সুস্থ সবল থাকার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আমাকে একটা প্রশ্ন করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম হলো, আমরা যারা পড়ালেখা করতেছি, যেই ধর্মেরই হই না কেন, আমরা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে স্কুল কলেজ মক্তব মাদ্রাসা যা কিছুই করি আমাদের চলতে হবে। এটা হলো আমার একটা অপিনিয়ন বা অনুরোধ। দ্বিতীয় কথা হলো যে পাঠদানে মনোযোগী হতে হবে। সবার মেধা এক সমান থাকে না। কেউ গণিতে পারদর্শী থাকে, কেউ বাংলাতে পারদর্শী থাকে, কেউ অন্য বিষয়ের উপরে পারদর্শী থাকে। স্কুলে হাই স্কুল লেভেলে যাওয়ার পরে প্রত্যেক ছাত্র ছাত্রীর একটা ধ্যান থাকতে হবে, আমি মাস্টার হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি টেকনিশিয়ান হব। এই ধরনের ধ্যান ধারণা নিয়ে এবং যারা আমরা শিক্ষকতার পেশায় আছেন তাদের প্রতিও আমি বিনীত অনুরোধ জানাবো, অভিভাবকের চেয়েও বেশি জানে একজন স্কুলের শিক্ষক তার ছাত্র সম্পর্কে। কারণ স্কুলে যে 4 বা 5 ঘন্টা থাকে তখন দেখা যায় সে কিভাবে চলাফেরা করতেছে, সে কিভাবে কথা বলতেছে, সে কোন জিনিসটা তার আয়ত্তে নিতে পারতেছে এ সম্বন্ধে একজন ক্লাস টিচার ভালো অবগত থাকে। কিন্তু আমাদের অভিভাবক এবং ছাত্রদের অবহেলার কারণে এই শিক্ষকের কাছ থেকে ছাত্রর মেজারমেন্টটা কেউ আনতে রাজি নয়, মনোযোগীও নয়। এই আনাটা হলো আমাদের প্রত্যেক অভিভাবকের জন্য খুবই দরকারি। আমার বাচ্চারে যে শিক্ষক পড়াচ্ছেন উনি যদি একটা ধারণা দেন আর সে ধারণা মতো যদি আমি তাকে গাইড দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারি, তাহলে সে পড়ালেখা করে বেকার থাকতে পারবে না, সে অবশ্যই একটা না একটা কাজে লাগবে। তো আমি এটুকু বলবো যে আমাদের এই ক্যাবের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের ক্যাবের মাধ্যমে যদি এই স্কুলের মেয়েদের নিয়ে কোনো বিতর্ক প্রতিযোগিতা বা আলোচনা সভা বা এই ধরনের পরিবেশ করা যায়, তাহলে তারা ছোট থেকেই তারা অনেকটা সচেতন হতে পারবে এবং তারা এই মহামারী রূপ থেকে তারা নিজেকে সচেতন রাখতে পারবে, পরবর্তী প্রজন্মকেও তারা নিরাপদ রাখতে পারবে। তাই আমি আমার আজকের কুলাউড়া টিভির অনুষ্ঠানে এই যে ক্যাবের আমার খুব ঘনিষ্ঠ এবং সুপরিচিত ব্যক্তি চন্দনা রায় উপস্থিত হয়ে মূল্যবান বিষয়গুলা আমাদের সাথে এবং এই কুলাউড়া টিভির মাধ্যমে যে শেয়ার করতেছেন, এগুলা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং এগুলা সমাজে আমরা জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব হিসাবে মনে করি। আমি আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ পরিচালক কবির স্যার, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের চন্দ্রা রায়ের কাছ থেকে। চন্দ্রা রায়, আমরা জানি যে বিশ্বের মধ্যে যেগুলা স্কুল আছে কলেজ আছে তাদের একটা সাপ্তাহিক একটা অনুষ্ঠান থাকে যে মেয়েরা কিছু শিক্ষা দেয়, যেমন তাদের যে চলমান সময় তারা কিভাবে কি জিনিস রাখতে হয়, কিভাবে তাদের এই যে জিনিস যে কোনো জিনিস শিক্ষামূলক ডক্টরের মাধ্যমে দেওয়া হয়, যারা নার্সিং এ পড়ে তাদের মাধ্যমে।
তো আমরা জানি যে আমাদের বাংলাদেশে এগুলা নাই, কোনো এক্সট্রা মেয়েদের জন্য কোনো ক্লাস নেই যে তারা এই যে ক্যান্সার, স্তন ক্যান্সার কিভাবে হচ্ছে এবং স্তনকে কিভাবে ইয়ে করতে হয়, কিভাবে আপনার শারীরিক শরীরটাকে কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে কোন পর্যায়ে যেতে হয়, এইগুলা কিন্তু আমাদের বাংলাদেশে কোনো, আমি এখন পর্যন্ত কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটি ও স্কুলে নেই। এই সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই যে এইভাবে যদি সাপ্তাহিক একটা মেয়েদের জন্য যদি একজন মেয়ের টিচার, ভালো একজন নার্সিং টিচার দিয়ে যদি করা হয়, তাহলে আপনার কাছে এই জিনিসটা কেমন লাগবে এবং আপনার কি মতামত থাকবে সেটা জানতে চাই। আসলে আতিক ভাই, প্রথমত হচ্ছে আমাদের স্কুল কলেজে এটা, আমি খুবই ছোট মানুষ, এত বড় প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দিব যায় না, তবে আমার আমার যে জ্ঞানে যেটা হয় সেটা বলছি। আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুলে আমাদের তো মহিলা টিচার আছে, এক্সট্রা টিচার কিন্তু কোনো প্রয়োজন না। মহিলা একটা ফার্স্ট এড ট্রেনিং কিন্তু যে কোনো মেয়েই করতে পারে। যেমন এই ক্যাফে যখন প্রোগ্রাম করতে যাই আমরা ক্লাস 4 অথবা 5 এ। চন্দ্র, আপনাকে আপনার সাথে আমি শেয়ার করি, মহিলা টিচার তো আপনি যে জিনিসটা এখন জানেন, যেমন কিভাবে স্তন ক্যান্সার হচ্ছে, কিভাবে একজন মহিলা কি হয়েছে, এটা আপনি জানেন কারণ আপনি প্রশিক্ষিত, আপনি ট্রেনিং নিচ্ছেন, নিয়ে কিন্তু আছে। কিন্তু আপনি যেটা বলছেন যে যে মহিলা তারা তো এই ব্যাপারে অভিজ্ঞতা না। আমি যেটা প্রশ্ন করি যে এইভাবে একজন, হ্যাঁ জি আমি সেটাই বলছি একটু, সেটা হচ্ছে দেখেন ক্লাস 5 এ বা 4 এ আমাদের ফার্স্ট এড এর পরে একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা। এই চ্যাপ্টারটা কিন্তু পুরো স্যার বা ম্যাডামই পড়ায়, কিন্তু আপনি অবাক হবেন কয়টি স্কুলে প্রাথমিক চিকিৎসার বা ফার্স্ট এড বক্স আছে? আদৌ কি আছে? না না, শুধু আমাদের সদ ইচ্ছার অভাব। যেমন দেখেন, আমি যখন কোনো স্কুলে প্রোগ্রাম করতে যাই, এই যে ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার নিয়ে কথা বলতে যাই, আমাদের স্বপ্ন হচ্ছে প্রত্যেকটা স্কুলে একটা করে ফার্স্ট এড বক্স থাকবে এবং ফার্স্ট এড বক্সে যেসব ইনস্ট্রুমেন্ট থাকে তার মধ্যে অবশ্যই মেয়েদের যে স্যানিটারি ন্যাপকিন সেটা অবশ্যই রাখতে হবে। কারণ আপনি হয়তো জানেন আজকাল আমাদের জলবায়ুগত কারণে খুব অল্প বয়সে মেয়েদের মাসিক বা ঋতুস্রাব হয়ে যায়। ক্লাস 4-5 এর মেয়েদের কিন্তু মাসিক বা ঋতুস্রাব হয়ে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্কুলে থাকতেই মেয়েদের কিন্তু এটা হয়ে যায় প্রথম অবস্থায়। সে কিন্তু এই বিষয়টা পরিবারের আগে থেকে জানে না, তার মা তাকে সেই জিনিসটা জানায় না যতক্ষণ না সে এই সমস্যাটাই পড়ে। তো অনেক বাচ্চারা আছে অনেক দূর দূরান্ত থেকে আসে, স্কুলে যখন তার হঠাৎ করে এই পরিস্থিতি হয়ে যায় তখন ম্যাডামরা তাকে এই বিষয়টা নিয়ে আশ্বস্ত করে না এবং ওই অবস্থায় তাকে বাসায় চলে যেতে বলে। এখন যেসব মেয়েদের অনেক দূরে, তখন এই মেয়েটা কোনো প্রোটেকশন ছাড়াই বাড়িতে যায়, তখন তার অবস্থাটা কি হয়? কিন্তু প্রত্যেকটা স্কুলে যদি এই স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট বা একটা বক্স রাখা হয়, তাকে যদি সেভাবে প্রোটেকশন দিয়ে পাঠানো হয়, তাহলে তো মেয়েটা সেফ থাকে। আমাদের ক্যাপের একটা কার্যক্রম আছে যেটা আমাদের স্বপ্ন, যে আমাদের স্কুলের প্রতিটা প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে একটা ফার্স্ট এড বক্স থাকবে এবং সেই বক্সে একটা স্যানিটারি ন্যাপকিন রাখা হবে। যেই মেয়েটার প্রয়োজন সে তার প্রয়োজনে ন্যাপকিনটা ব্যবহার করবে এবং এই বিষয়টা কোনো ম্যাডাম তাকে শেখাবে। আপনি শুনলে অবাক হবেন, স্কুলের কোনো ম্যাডামরা এই বিষয় নিয়ে, এটা যেমন ক্লাস 7 এ কিন্তু আমাদের মাসিক ঋতুস্রাবের একটা চ্যাপ্টার আছে কিন্তু এই চ্যাপ্টারটা জাস্ট অ্যাভয়েড করা হয়। মেয়েদেরকে এই বিষয়টা নিয়ে কখনোই খোলাখুলি ভাবে আমি কই অ্যাবাউট কি জন্য করা হয় আমি আপনাকে বলি, আমার ধারণা থেকে আমি আসলে বিষয় জানি, এবার আমি বলতে চাচ্ছি। যখন একজন যেমন আমার রিপন স্যার, এই সাবজেক্টটা যদি আজকে ছেলে মেয়ে একসাথে, আমাদের তো বাংলাদেশে একসাথেই বসা হয়, এখন যদি রিপন স্যার এই সাবজেক্টটা নিয়ে কথা বলে, তাহলে এখানে মেয়ে ছেলেরা কিন্তু, মেয়েরা কিন্তু চুপ করে শরমের মধ্যে মাথাটা নিচু করে তারা শুনবে না, তাদের একটা আবেগ আবেগ আছে। তো এই সাবজেক্টটা যদি আমি মনে করি যে সপ্তাহে একবার করে একজন ভালো নার্সিং টিচার উনার মাধ্যমে সব একেবারে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত মেয়েদেরকে একই টেবলে নিয়ে আসে এই সাবজেক্টটা পড়ানো হয়, শেখানো হয় তাদেরকে যে কিভাবে কি করতে হয়, তাহলে হয়তো তারা শিখতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে। এখন আপনি বলুন যে রিপন স্যারকে কিভাবে উনি এই মেয়েটা প্রশ্ন করবে, স্যার আমার এটা কিভাবে হচ্ছে না? আসলে এই এটা অবশ্যই ঠিক, কিন্তু আমাদের সেই পরিবেশটা তৈরি করতে হবে। আমাদের সেই পরিবেশটা আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে। কেমন দেখেন, হ্যাঁ, এই যে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি, আপনি জানেন এবং শুনে অবাক হবেন ব্রেস্ট ক্যান্সার কিন্তু শুধু মেয়েদের হয় না, ছেলেদেরও হয়। সেই বিষয়টা ছেলে মেয়ে উভয়কে জানতে হবে এবং আমরা যখন ফিল্ডে কাজ করতে যাই তখন ব্রেস্ট স্ক্রিনিং বা সার্ভিক্যাল স্ক্রিনিং যখন করতে যাই তখন মহিলাদেরকে ডাকলে তারা কি বলে জানেন?
আমার স্বামী আসলে তার অনুমতি ছাড়া যেতে পারবো না, স্বামী আসবে তার অনুমতি নিব, তারপরে আমি যাব। তার মানে আমাদের বাংলাদেশের মেয়েরা পুরোপুরি সামাজিক বলেন, শারীরিক বলেন, মানসিক সব দিক থেকে পুরুষের উপর নির্ভরশীল। তো আমরা বিশেষ করে মনে করি মেয়েদের আগে পুরুষদের জানা উচিত যে একটা মহিলা তার প্রথম পর্যায়ে যদি ক্যান্সার ধরা পড়ে, কষ্টটা অনেক কমে যাবে, সে সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি এটা ছড়িয়ে যায় তখন তাকে আর সুস্থ করা সম্ভব না। তো ক্যান্সার হলে কিন্তু এক পরিবার সামাজিক ভাবে, শারীরিক, অর্থনৈতিক ভাবেও ধ্বংস হয়ে যায়। ঠিক যেমন আমার ফ্যামিলি হয়েছে, আমার ফ্যামিলিতে 4 জন মানুষই কিন্তু ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্যাল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। সেখান থেকে আমার স্বপ্ন ছিল যে না, আমি কিছু একটা করবো। আর যার কারণে অনেকেই বলে যে তুমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াও, আমি বলি সেটাই ঠিক। এতে যদি একটা মা বা একটা বোন সুস্থ হয়ে যায়, সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমার একটা স্বপ্ন, আমি শ্রীমোহনে বেশ কিছু স্কুলেও কাজ করেছি, ওখানে মেয়েদের সাথে আমি খোলাখুলি আলোচনা করি এবং অবাক হয়ে যায় যে সেই ব্যাপারটা জানেই না, তার মা বা স্কুলের ম্যাডামরা এই ব্যাপারটা তাদের নিয়ে কথা বলে না। কিন্তু এই ব্যাপারটা আমাদের জানানো উচিত, কারণ শুরু থেকেই আমরা যখন প্রথম হাত ধোয়ার যে কথাটা আমাদের আসে, আমাদের সবাই কিন্তু হাত ধোয়াটাকে গুরুত্ব দেই নাই, কিন্তু জানা গেছে আমি খুব প্রপারলি হাতটা ধুই তাহলে আমাদের অনেক অসুখ থেকে আমরা মুক্তি পাবো। ঠিক সেইভাবে যদি আমরা ছোটবেলা থেকে এই ফিমেল হাইজিন মানে স্যানিটারি ন্যাপকিন কিভাবে নিতে হয় এটা যদি আমরা অভ্যাসে গড়ে তুলতে পারি, তাহলে জরায়ু ক্যান্সারের সংখ্যা দিনকে দিন কমে যাবে, বাড়বে না। এবং আপনি অবাক হয়ে যাবেন, মোস্ট অফ দ্য নারী, বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি, আমরা যখন কাজ করতে যাই, তারা নিজস্ব যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এটাই জানে না। তারা যখন মাসিক পিরিয়ডের সময় দেখা যায় ময়লা অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করে, যেটা জরায়ু ক্যান্সারের অন্যতম প্রধান একটা কারণ। আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছেন, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তার আশেপাশে যেগুলো প্রাইমারি স্কুল আছে বা হাই স্কুল আছে, সেখানে প্রতি মাসে মেয়েদেরকে যদি একটা স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করে দেয়, যারা মেয়েরা এখান থেকে নিরাপদ ব্যবস্থা নিতে পারবে, এটা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ। কিন্তু ওই যে আচ্ছা, আমরা ছোট চন্দ্রনারা, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, তো এরপর আমি রিপন স্যারের কাছে যাবো। আপনার কাছে একটা জানতে চাচ্ছি, সরকার থেকে তো বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এক একটা স্বাস্থ্য কেন্দ্র দেওয়া হয়েছে যে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, গ্রামাঞ্চলে মেয়েদের জন্য। তো এই যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্র দেওয়া হয়েছে, যে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া, মেয়েদেরকে কিভাবে তাদের পরিবেশ সৃষ্টি করা এবং তারা কিভাবে বিবাহর আগে থাকতে হবে, বিবাহর পরে কিভাবে থাকতে, এইগুলা না। কিন্তু এই যে যেগুলা ইউনিয়ন পর্যায়ে সরকার তো সবসময় বলে আমরা সচেতনমূলক, কিন্তু এই যে যারা যেগুলা ইউনিয়ন পর্যায়ে দেওয়া হয়, তারা কি করে? শুধু বেতনটা নেই না, তারা এই যে ঘরে বসেই তারা ইয়ে করে? যেহেতু আমরা সবাই খুব ব্যস্ত, ইউনিয়ন পর্যায়ে কি কি কাজ করে এটা আসলে আমরা জানি না। আমরা জানতেও চাই না, অবশ্যই তারা তাদের দায়িত্ব পালন করে এটা আমরা বিশ্বাস করি। তবে আমার মনে হয় যে আমরা শুধু সরকারের পক্ষ থেকে তাকিয়ে থাকলে হবে না, আমরা যদি সমাজের একজন মানুষ, আমাদের সবারই সবারই দায়িত্ব আছে আমাদের দেশটাকে উন্নত করা। তো আমি ব্যক্তিগত হিসেবে আমার দেশকে কি দিতে পারছি এটাই আমার চাওয়া। আমি কি পাচ্ছি সেটা না, আমি কতটুকু দিতে পারছি। আমার মনে হয় আমাদের সবারই এইটাই ধারণা হওয়া উচিত যে আমি আমার সমাজে কি কতটা দিতে পারছি। এটা যদি ভাবি আমরা সবাই সমাজকে উন্নত করতে পারবো। এখন কে ধন্যবাদ। কি করলো না করলো এটা দেখতে পারবো না। ওকে, ধন্যবাদ তাহলে কি আপনি চন্দ্রনারা। জি, এখন আমি রিপন স্যারের কাছে। রিপন স্যার, আমি যে আগে কিছুক্ষণ আগে চন্দ্রনারাকে বলছিলাম যে আমাদের স্কুলে, যেমন আমাদের কলেজ এবং হাই স্কুল, যেমন আমি হয়তো 5 পর্যন্ত, যে এটা হোক প্রাইমারি স্কুল আমি মনে করি, না হলে হবে, যেমন যেমন হাই স্কুলটা ক্লাস 6 থেকে আরম্ভ হয়। তো ক্লাস যদি এই যে হাই স্কুলে যদি আমরা সাপ্তাহিক এইভাবে যদি মেয়েদের জন্য একটা স্পেশাল ভাবে ক্লাস করা হয়, তাদের শারীরিক সম্পর্কে ব্যাপারে একজন নার্সিং ডক্টর নিয়ে এসে যদি উনি প্রশিক্ষণ দেয়, সেটা কতটুকু ভালো হবে বাংলাদেশের জন্য? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং এটা বর্তমান সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমি একটা কথা বলি যে আসলে এই নিয়ে তো আমি 3 দিন লাইভে আসলাম আপনার সহযোগিতায় কুলাউড়া টিভিতে, কিন্তু একদিনও, আপনি অবশ্য অবগত আছেন, একদিনও তো বলিনি যে আমি কি পাবো আর আমাকে কি দেওয়া হবে, সেই বিষয় নিয়ে একদিনও বলিনি, কারণ ওটা বলা তো আমার প্রয়োজন নেই।
আমি সৃষ্টির মূলে আমাকে যে সুস্থভাবে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সেটাই হলো আমার সবচেয়ে বড় পাওনা। আমাকে যদি বুদ্ধি বিবেচনা না দিতেন, তাহলে তো আমি পাগলের মতো রাস্তাতে ঘুরতাম। আমাকে যদি পাও না দিতেন, তা আমি হাঁটতে পারতাম না। আমাকে যদি চোখ না দিতেন, তাইলে আমি দেখতে পারতাম না। আমাকে যদি জিহ্বা না দিতেন, তাইলে আমি কথা বলতে পারতাম না। তে একজন মানুষের জন্মর পরে সুস্থভাবে দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে সারা জীবন শুকরিয়া আদায় করে যাওয়াটা হলো তার একদম কর্তব্য, আমি মনে করি। জি। সেই হিসাবে আমি বলবো, একজন মহিলা একটা পরিবারের একজন কারিগর, একজন কারিগর। আপনারা দেখেন যে 5,000 টাকা দিয়ে মাছ কিনে আনলে মাছটা কিন্তু কাটতে হয় মহিলাকে। জি। বেশিরভাগ ফ্যামিলিতে মাছটা কাটতে হবে, রাঁধতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে মহিলাকে। হ্যাঁ, আবার অনেক ফ্যামিলিতে আছে যে টাকাটা বাইরের থেকে পুরুষে ইনকাম করে নিয়ে আসে, কিন্তু ওটাকে সংরক্ষণ করার দায়িত্ব থাকে মহিলার কাছে। তো দেখেন, বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসলে ওইটা সংরক্ষণ, এবং বাইরে থেকে টাকা নিয়ে আসলে ওইটা সংরক্ষণ, দুটা দায়িত্ব দেওয়া হয় মহিলাকে। তাইলে একজন মহিলা যদি পরিবারের স্বাস্থ্য সচেতন থাকে যে ওটা প্যারাসিটামল ট্যাবলেট, আমি আবার আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আপনারা আবার মনে কষ্ট নিবেন না। মানে না, যেহেতু ঠিক আছে। আলোচনাতে আসছি, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি বুঝি বলি। জি। আর প্যারাসিটামল ট্যাবলেট ওটা ব্যথানাশক ঔষধ, ওটা জ্বর হলে খাওয়া যাবে, ওটা শরীরের কোনো জায়গায় ব্যথা হলে খাওয়া যাবে, ওটা ব্যথার জন্য এই ঔষধটা। হ্যাঁ, তখন একজন মহিলা যদি এ বিষয়ে অবগত থাকে, উপস্থিত সময় যদি কেউ হুঁচট খেয়ে ব্যথা পায়, উপস্থিত সময় সে প্যারাসিটামল ওষুধটা দিতে পারবে। আবার দেখেন, অনেকের গ্যাস থাকে, আমাদের যে খাবার দাবারের ভেজালের কারণে আমাদের এখন 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষের গ্যাস হয়, মানে ওটা আর বলা লাগে না। গ্যাসের জন্য বিভিন্ন ধরনের ঔষধ বাজারে পাওয়া যায়। আপনার রেনিটিডিন আছে, ফেমোটিডিন আছে, অমিপ্রাজল আছে, ইসোমিপ্রাজল আছে, পেন্টোপ্রাজল আছে, আর অনেকগুলো আছে। এই ওষুধগুলা যদি একজন মহিলা জানা থাকে যে এটা অমিপ্রাজল, ওটা গ্যাসের জন্য দেওয়া হয়, গ্যাসের ব্যথার জন্য তো আমার বেরকুড়ি থেকে বাটেরা ছাড়া তো আর ঔষধ পাওয়া যায় না। আমার ফ্যামিলি যদি একজন গ্যাসের ঔষধটা যদি জানা থাকে, তে উপস্থিত সময় সে ব্যবহার করতে পারবে না। তদ্রূপ আমি মনে করি যে একটা পরিবারের মহিলা যদি স্বাস্থ্য সচেতন হয়, যদি তার স্বাস্থ্য সচেতনমূলক প্রাথমিক জিনিসগুলা যদি তার জানা থাকে, তাইলে সে এই ফ্যামিলির প্রাথমিক ডাক্তার হিসেবে সে ভূমিকা রাখতে পারবে। আমাদের দেখা গেছে মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে, কিন্তু সে বলতে পারবে না ফেমোটিডিন কোন কাজে লাগে। মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে, কিন্তু সে বলতে পারবে না আপনার অমিপ্রাজল কোন কাজে লাগে। তে কথা হলো, আমি আপনারাও জানেন, শ্রীমঙ্গলের ওই দিকে একটা বাগানে, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাবেন না, একটা বাগানে একটা লেবার ফ্যামিলিতে, বাগানের যারা লেবার ফ্যামিলিতে আছে, তারা খুবই কষ্টে জীবনযাপন করে, এবং আমি স্বচক্ষে অনুধাবন করতেছি। তো বাচ্চার জ্বর হয়েছে, তার স্বামী কিন্তু ঔষধ নিয়ে আসছে বাজার থেকে, এই মহিলাটা কি করছে, তার কিছুদিন আগে কীটনাশকের ঔষধ নিয়ে আসছে, যে কোনো তার কাজে কীটনাশকের ঔষধের পাশে প্যারাসিটামল সিরাপটা রেখে দিচ্ছে।
বাচ্চার জ্বর যখন গুড়গুড়ি ডাকে জ্বর উঠছে, সে বেহুশ হয়ে কীটনাশক খাওয়াই দিছে। কীটনাশক খাওয়ানোর পরে সে তো পরিমাণ মতো খাওয়াইছে, বাচ্চাটা মারা গেছে এবং পত্রিকায় প্রকাশ হয়েছে। এ ধরনের ঘটনা অনেকগুলো আছে। এই ঘটনার থেকে আমি বলবো যে মহিলারা যদি সচেতন না হয়, পরিবারে পুরোপুরি শান্তি আসতে পারবে। মহিলা সচেতন হতে এলে সে যদি স্কুল লেভেলে পড়ালেখা করে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সে এই সমস্ত আমার চন্দনা রায়ে যে কথাগুলা বলেছেন, এইগুলা ওই জায়গা থেকে শিখে আসতে পারবে। শিখে আসার ব্যবস্থা করতে হবে স্কুলের শিক্ষক বা বিদ্যালয় পরিচালনা কমিটি। একটু এড করতেছি যে আমি সব জানি, কিছুদিন আগে আমাদেরই ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সিলেট এমসি কলেজে একটা রেপ হয়েছে এবং তার স্বামীরে বেঁধে তারা রেপ করেছে। এবং আমি আজকে এই লাইভে আমি দৃঢ়ভাবে বলতেছি যে এই এমসি কলেজ পরিচালনা কমিটির দুর্বলতার কারণে এই সুযোগটা তারা পেয়েছে। কারণ এসএমসি বলে যে স্কুল পরিচালনা কমিটি, কলেজ পরিচালনা কমিটি, ইউনিভার্সিটি পরিচালনা কমিটি, ফ্যামিলি পরিচালনার জন্য ফ্যামিলির একজন কর্তা থাকে, দেশ পরিচালনার জন্য একজন রাষ্ট্রের প্রধান থাকে, উপজেলা পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকে। এই যে পরিচালনা কমিটির গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটেছে। আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলবো যে আমাদের স্কুলগুলাতে শুধু বই পুস্তক পড়াইয়া সীমাবদ্ধ থাকিলে হবে না। এখন বিজ্ঞানের যুগ। আজকে আমার প্রিয় ভাই আতিকুল ইসলাম লন্ডনে আছেন এবং উনি কি করতেছেন, কত টাকা বেতন পান, সেটা আমার জানার বিষয় না, আমি সেটা জানতে চাইবো না। কিন্তু আজকে যে আমি বা চন্দনা রায় বা আপনি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, ওইটা আমাদের ব্যক্তিগত কোনো উপকারের জন্য নাই। আপনারা যারা লাইভে আছেন ভালো রকম জেনে রাখুন, ওইটা আমাদের ব্যক্তিগত উপকারের জন্য নাই। ওইটা আমরা সমাজের অবহেলিত, নিপীড়িত এবং লাঞ্ছিত মানুষের জন্য আমরা এই লাইভে অংশগ্রহণ করে বলতেছি। এবং আবারও বলতেছি, আপনারা সব বিষয়ে মনোযোগী হন। স্কুল পরিচালনা কমিটিগুলো, আপনি যে প্রস্তাবটা আনছেন, সপ্তাহে মাত্র একটা ক্লাস, একজন নার্স যদি যায়, তে এই স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার সহ মহিলাদের যত যাবতীয় যে রোগ সম্পর্কে এবং ফ্যামিলির বাচ্চাকে কিভাবে নিরাপদ রাখবে, সে হাতে কলমে শিক্ষা পাবে। কিন্তু আমাদের তো সেই সুযোগ নাই। আমাদের স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয় অনভিজ্ঞ মানুষ দিয়ে। আমাদের স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয় স্থানীয় মোড়লদের নিয়ে, যারা অভিজ্ঞ লোক, এদেরকে স্কুল পরিচালনা কমিটিতে নেওয়া হয় না। যে সেহেতু আপনারা এই যে সুযোগগুলা সাধারণ মানুষের বুক করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। যে শেষ সময় আমরা একটা কমেন্ট পড়ি, আমাদের শাহিন উদ্দিন আহমদ লন্ডন থেকে লিখেছেন, ইউকে সহ ইউরোপের সব দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাসে একদিন গর্ভধারণ সম্পর্কে মেয়েদের সচেতন করা ক্লাস করানো হয়। তো আমাদের শাহিন লেখছেন, আমাদের বরমতালের কারি ডাক্তারের ছেলে, উনি লিখেছেন সুন্দর একটা কমেন্ট লিখেছেন, এই ব্যাপারে আমাদের দেশের শিক্ষা ও সরকারের ভূমিকা কি? ধন্যবাদ আপনাকে। এর আগে আমাদের একজন কুলসুমা আঞ্জুম লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমাকে কল দিন ভাইয়া। কুলসুমা, আজকে আপনাকে কল দিব না, আমি আপনাকে ইনবক্স করব, আমি আতিকুল ইসলাম আইডি দিয়ে আপনাকে আমরা যে কোনো সময় আপনাকে লাইভ স্ট্রিমে নিয়ে আসবো। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আর আমি এখন চলে যাচ্ছি আমি আমাদের চন্দনা রায়ের কাছে। চন্দনা, আপনারা যে ক্যাম্প আছে, সেই ক্যাম্প যদি আপনারা যেভাবে পরিচালনা করতেছেন, এইভাবে যদি আমাদের এই যে স্কুলে যদি এইভাবে আপনারা একটা উদ্যোগ নেন, আর উপজেলা মাধ্যমে আপনাদের যেভাবে আপনারা আয়োজন করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, তো আপনাদের মাধ্যমে আমি চাই যে এইভাবে যদি আপনারা যে
যতগুলা স্কুল আছে, উপজেলা আছে, উপজেলার মাধ্যমে এইভাবে যদি একটা সরকারের মাধ্যমে যেভাবে হোক একটা ক্লাস করানো হয় প্রতি 15 দিনে হোক আর 20 দিনে হোক আর মাসে 2 দিন, তাহলে এটা কেমন হবে মেয়েদের জন্য, এটা আমি জানতে চাই। ধন্যবাদ আতিক ভাই। প্রথমে আমি একটু সংশোধন করছি, সেটা হচ্ছে আমার যে স্যার রিপন স্যার, উনি আমাদের উপদেষ্টা মন্ডলী, আমার যে শ্রদ্ধেয় শিক্ষক, তার নামটা একটু হয়তো বা মিসিং করেছেন। ওনার নাম হচ্ছে ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। হ্যাঁ, আসলে স্যারকে আমি অনেক ভালোবাসি এবং বলা যায় আমার জীবনের লক্ষ্য হচ্ছে স্যারের মতো হওয়া। উনি যে কতটা মানবিক এবং কতটা, মানে আমি অদ্ভুত, মানে অবাক হয়ে যায় যে এত বড় একটা মানুষ যে এই মেয়েদের ক্যান্সারের জন্য তার পুরো জীবনটার সমস্ত সবকিছু, মানে কি বলবো, শখ আহ্লাদ বিলাসিতা ত্যাগ করে একবারে একটাকে যুদ্ধে নেমেছেন। তো আমি তার সহযোদ্ধা হিসেবে থাকতে চাই। তো এই জন্য বললাম, স্যারের নাম হচ্ছে ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। উনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যান্সার ইপিডেমিওলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। আতিক ভাই, আপনার প্রশ্নের উত্তরে আসছি। ধন্যবাদ। হচ্ছে আসলে আমরা চাই যে আমাদের বাংলাদেশের প্রতিটা মেয়ে সে তার নিজের সম্পর্কে সচেতন হোক, এবং আমরা এই ধরনের স্কুল চাই। কিন্তু দেখা যায় যখন আমরা কোথাও প্রোগ্রাম করতে যাই, প্রতিটা স্কুল কলেজের শিডিউল টাইম এতটা শর্ট টাইম থাকে যে তারা বলে এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। বাট এই জিনিসটা যে গুরুত্ব কতটুকু, যেমন আমাদের সময় নির্ধারণ করে যে আপনাদের 45 মিনিটে দিতে হবে, 1 ঘন্টার মধ্যে দিতে হবে। আসলে এত সুন্দর একটা বিষয় 1 ঘন্টা কিন্তু আলোচনা করা যায় না। প্রথম অবস্থায় মেয়েদের জড়তা কাটাতেই আমার সময় লাগে 30 মিনিট। কারণ একটা মেয়ে কিন্তু কখনোই এমন ওপেনলি যখন আলোচনা করা হয়, সে লজ্জায় মাথা নিচু করে থাকে। তো তাকে স্বাভাবিকভাবে আনতেও তো আমার 30 মিনিট সময় লাগে। তারপর যখন সে বিষয়টা বোঝে, তখন তার বিভিন্ন প্রশ্ন থাকে যে ম্যাডাম এটা কি হবে, ম্যাডাম ওটা কি হবে। তো সেটা করতে করতে দেখা যায় সময় শেষ। তো এমন একটা উদ্যোগ হলে আমি মনে করবো খুব ভালো একটা উদ্যোগ। এতে করে মেয়েরা সচেতন হবে। এবং আপনি তো জানেন যে আমাদের বাংলাদেশে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে এত মানে বেশি কথা বলছি কেন? আমাদের বাংলাদেশে প্রতি 6 মিনিটে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় একজন, এবং প্রতি 11 মিনিটে একজন মারা যায়। তো রেশিওটা কত বড়, যে আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা সচেতন হচ্ছি না। এমন যদি একটা উদ্যোগ নেওয়া যায়, এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে। কারণ মেয়েরা যখন জানবে বিষয়টা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যান্সার বাংলাদেশে এখন শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে এত মহামারী আকারে ছড়াচ্ছে যে এখন সরকার নিজেই উদ্যোগ নিয়েছে যে এই যে ব্রেস্ট ক্যান্সার এক্সামিন এবং হচ্ছে আপনার সার্ভিক্যাল ক্যান্সার যে ভায়া টেস্ট, এটা এখন সম্পূর্ণই ফ্রি করা হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এটা অনেক নারীরাই জানে না, অনেক শিক্ষিত নারী এই বিষয়টা জানে না। তো এটা আমরা জানাচ্ছি যে আপনারা যখনই আপনাদের মানে বিবাহিত বয়স 10 বছর হয়ে যাবে, এবং যাদের বয়স অবশ্যই 35-এর বেশি হয়ে গেছে, তারা অবশ্যই সরকারি হসপিটাল বা বিভিন্ন স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে যাবেন, ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন, এবং সেখানে আপনার সেলফ ব্রেস্ট এক্সাম এবং ভায়া টেস্টটা ফ্রি করিয়ে আসবেন। এখন যখন আমরা ভোটার আইডি কার্ডটা নিয়ে যাওয়ার কথা বলি, মানুষ ভুল বুঝে। কথা হচ্ছে সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে এই ভায়া টেস্টের রেকর্ডটা করতে চায়। যেমন আজ চন্দনা আমি ঢাকাতে আছি, পরশু আমি বগুড়াতে চলে গেলাম। তো আমি যখন এই ভোটার আইডি কার্ডটা দিয়ে এন্ট্রি করা থাকবে, আমি যখন বগুড়াতে গিয়ে এই আইডি নাম্বার দিয়ে সার্চ দিব, তখন আমার আগের যে অবস্থা, শারীরিক কন্ডিশন, সেটা কিন্তু আমি ওই রেকর্ডের মাধ্যমে খুঁজে পাবো। এই জন্য সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে ভায়া টেস্ট এবং ব্রেস্ট এক্সামিন টেস্ট করানোর, এবং এটা সম্পূর্ণই ফ্রি। এটাও আমাদের একটা মেসেজ। এটা যদি আমরা স্কুল কলেজে জানাতে পারি, আমার মনে হয় ব্রেস্ট ক্যান্সার এবং না, সার্ভাইকাল চন্দ্র রায়, আমরা আমরা তো শুধু ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা স্তন ক্যান্সার এগুলা এগুলা বলছি, আমরা তো মেয়েদের যে আরো বিভিন্ন শিকার আছে আপনাদের মাধ্যমে, যেমন যখন হ্যাঁ বিভিন্ন ধরনের আছে। যেমন এখানে আমার কিছুক্ষণ আগে শাহিন ভাই লিখছেন যে ইউরোপে এখানে একটা ক্লাস আছে, মেয়েদেরকে বিভিন্ন ভাবে সবকিছু শেখানো হয় মেয়েদেরকে। তো এইভাবে তো আমরা শুধু একটা না, যেমন ক্যান্সার একটা সাবজেক্ট, কিন্তু আরো তো তাদের যে যখন একটু বয়স একটু যখন 12-13 হয়ে গেল, এরপর থেকে কিন্তু মেয়েদের বিভিন্ন সমস্যা চলে আসে। কিন্তু আমি যদি আজকে জানি না, আমার মা যদি একটা, আমার মা তো কি জানবে, সবটা তো জানে না, ঠিক আছে। তখন যদি আমাদের এই যে ক্লাসের মাধ্যমে এগুলা জানতে পারি, একজন টিচারের মাধ্যমে জানতে পারি, আমরা যারা মেয়েরা আছে কিন্তু
আমরা বহুত কিছু শিখতে পারবো, সচেতন হবো, আমরা রাস্তায় কোনো প্রবলেম হলে তাও কন্ট্রোল করে আনতে পারবো। তো এই বিষয়ে যদি আমাদের স্কুলে আপনাদের মাধ্যমে হোক, সরকারের মাধ্যমে হোক, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে হোক, আমরা যদি এইভাবে একটা ক্লাস করাতে পারে আপনাদের অভিজ্ঞ টিচার দিয়ে, যারা সাধারণত না, আমাদের বাংলাদেশে কি হয়েছে, একটা ক্লাস শুরু হলো স্পেশাল, এই টাকা দিয়ে, এই জানে না কিছু না, বড় একটা মাইয়া, বড় লেভেলের যে টাকাওয়ালার একটা মাইয়া, নাম করে একটা মাইয়া দিয়া দিল, সে কিন্তু জানে না, ক্লাসে যাবে হাসি ঠাট্টা করে চলে আসবে, এইরকম না। ভালো একটা নার্সিং, যে এই বিষয়ে লেখাপড়া করেছে, তাকে উপজেলার মাধ্যমে যদি একজন হলে হয়, উপজেলা 7 দিনে 7টা, যদি আপনার 7টা স্কুলে যায়, 6টা স্কুলে যায়, তাহলে আপনি মনে করেন উপজেলাতে 3জন ম্যাডাম হইলেই এনাফ, ওদেরকে উপজেলার মাধ্যমে বেতন দিতে পারে। আপনার এই মতামতটা কি, আমি যেটা আপনাকে সাথে শেয়ার করছি? এটা খুব ভালো একটা উদ্যোগ হবে, কারণ আমাদের বর্তমান যে পরিস্থিতি পড়েছে তাতে আমাদের মেয়েদের অনেক কিছু শেখার আছে। সেলফ ডিফেন্স, যেমন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের পিটি ক্লাস হতো, সেখানে আমাদের সেলফ ডিফেন্স আমরা সেই সময় শিখেছি, আমাদের স্যাররা শেখাতো। মানে আমি অনেক ভাগ্যবতী যে আমি খুব ভালো টিচারের কাছে শিক্ষা নিয়েছি। যেমন এখন পিটি ক্লাস হয় কিনা আমি জানি না, সেলফ ডিফেন্স মেয়েদেরকে শেখায় কিনা আমি জানি না। তো এই যে বিভিন্ন বিষয়, যে মেয়েদের আত্মরক্ষা কিভাবে করতে হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রাইমারি লেভেল থেকে তাদের এই বিষয়গুলো শেখানো হয় এবং ভালো টিচার দিয়ে, এটা খুব ভালো একটা উদ্যোগ হবে। আমি অ্যাপ্রিসিয়েট করি যে এমন কিছু করা উচিত আমাদের স্কুলগুলোতে। শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আমাদের জীবনটা থেমে থাকার দরকার নেই, কারণ এই আমাদের করোনা এসে অনেক শিক্ষা দিয়ে গেছে যে আমাদের রেগুলার স্কুলে যে যে সেই হোমওয়ার্ক করো, এটা করে যে পড়াশোনা হবে না, অনলাইনেও পড়াশোনা হচ্ছে। ঠিক এইভাবেও আমাদেরকে মডিফাই করতে হবে, আমাদের সময় বদলে গেছে, আমাদের নিজেরও বদলাতে হবে। তো আতিক ভাই, আপনার কথার সাথে একমত যে এমন ভালো কিছু, যে সপ্তাহে একটা দিন লেখাপড়ার বাইরে জীবনমুখী শিক্ষা প্রয়োজন, এটা খুবই দরকার। রিপন স্যার কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমরা শেষ সময় চলে আসছি, 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা শেষ সময়, আমাদের সংক্ষেপে আমাদের রিপন স্যার কিছু বলবেন, এরপরে আপনার কাছে আবার চলে আসবো, আপনি কিছু বলবেন, আমাদের লাইভ স্ট্রিম শেষ করে দেবো। পরবর্তী সময় অবশ্য আমরা এই বিষয় নিয়ে সপ্তাহ 2 সপ্তাহ আপনাদের মাধ্যমে আমরা অনুষ্ঠান করে আসবো সব সময়। তবে রিপন স্যার, আমরা শেষ সময় চলে আসছি, আপনার সংক্ষেপে আপনার অতিথিকে কিছু বলবেন এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমরা কুলার টিভির মাধ্যমে আজকের লাইভে বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাতে শরিক হয়েছি। আমি তো অনভিজ্ঞ লোক, আমার অভিজ্ঞতা কম। আপনাদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি, আগামী তো আশাবাদী জানবো। আমি একটা অনুরোধ জানাচ্ছি কুলাউড়া টিভির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা বিভাগের নিয়োজিত মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের পরিচালক মহোদয় এবং কর্তা ব্যক্তিবৃন্দর কাছে আজকের লাইভ স্ট্রিমে মহিলাদের স্তন এবং জরায়ু মুখের ক্যান্সার বিষয়ে অনেক কিছু আমিও জেনেছি, সেটা আমার হয়তো আগে জানা ছিল না। এবং আমার মনে হয় আমাদের হাই স্কুল লেভেল থেকেই শুরু করলে হবে। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত 15 দিনে যদি একটা ক্লাস একজন নার্সিং এর মাধ্যমে নেওয়া হয় এবং এরকম যদি 2 মাস বা 3 মাস নেয়, তাইলে তাদের অনেক কিছু ধারণা হয়ে যাবে। এবং প্রাথমিক চিকিৎসা বলতে ওই যে চন্দনা রায় বলেছেন, যেটা যে এইড বক্স, যেটা ফার্স্ট এইড বক্স কিছু কিছু প্রাইমারি স্কুলগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা ব্যবহার হচ্ছে না। তার কারণ হলো অভিজ্ঞ লোকের অভাব এবং তাদের কোনো খেয়াল নেই যে এটা একটা দিছে আর কি, সরকার একটা দিছে, ওইটা তাক শিখানো ওইটার হয় না, ভিতরে যে তাদেরকে ওইটার শেখানো ভিতরে হচ্ছে যে না, তো তারা কিভাবে ব্যবহার করবে। যে এখন তাদেরকে ব্যবহার করার
সুযোগ নেই। তো আরেকটা কথা এখানে অ্যাড করতেছি, এই যে করোনাকালীন পরিস্থিতিতে আমি নিজে ফেসবুকে কমেন্টস করেছি, আপনি শুনলে অবাক লাগবেন, বাংলাদেশের সবকটা প্রাইমারি স্কুলে কম্পিউটার আছে, অর্থাৎ ল্যাপটপ আছে, কম্পিউটার দেওয়া হয়েছে, কিন্তু সবকটা স্কুল থেকে বলা হচ্ছে আমরা কিভাবে ক্লাস করাবো, আমাদের কাছে আইফোন নাই, আমাদের কাছে এই নাই সেই নাই। আমার কথাটা হলো, কম্পিউটারের মাধ্যমে আজকে যদি লন্ডন থেকে আতিক ভাইয়ের সাথে আমি সিলেট থেকে, আর আমার চন্দনা রায় যশোর থেকে এড হতে পারছেন, রহমানিয়া স্কুল থেকে আমার পার্শ্ববর্তী খামাউরা গ্রামে তো এড হওয়া কোনো বিষয় নাই। কিন্তু কথা হলো যে না, আমরা ওইটা আমাদের দায়িত্ব না, ওইটা আমরা করব না, আমাদের প্রয়োজন না। 100% লোকের তো ফোন না থাকতে পারে, কিন্তু এখন তো 80% 75% লোকের ফোন আছে। একটা বাড়িতে যদি একটা আইফোন থাকে, এই বাড়ির সব বাচ্চারাই একটা ক্লাস বুঝে নিতে পারবে, কিন্তু লক্ষ্য নাই, করবে না। তো এই কথা হলো ওটা যে আমরা যে মহলেই আছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান লেভেলে যারা আছি, এবং আমাদের যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো মনোযোগী হয়ে নৈতিক শিক্ষা এবং সুস্থ, সঠিক এবং জীবন উপযোগী শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। জীবনযাপন, যে আমরা পড়ালেখা করলাম, করার পরে নিজের জ্বর হওয়ার পরে কি খাইতে হবে সেটা জানলাম না, একটু মাথা ব্যথা করলে আমার কি খাইতে হবে ওটা জানলাম না, তাইলে তো এই শিক্ষার তো মানে হয় না। আর এটার জন্য তো আর এমবিবিএস কোর্স করা লাগবে না, যে যার জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রাইমারি স্কুল হাই স্কুল লেভেলে কম বেশ একটা ধারণা দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং এটা একমাত্রই উপায় হলো যদি প্রত্যেকটা হাই স্কুলে, বেশি না, একজন বিএসসি নার্সিং, যদি একদিন বিএসসি ফার্স্ট নার্স যদি গিয়া ক্লাস দেয়, ও এনাফ হবে, অনেক কিছু জানতে পারবে। তো আজকের এই আয়োজনের জন্য, আয়োজনের পরিবেশ করে এবং কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি কুলাউড়া টিভির পরিচালক আমার স্নেহবাদন ভাই মোহাম্মদ আতিকুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই প্রোগ্রাম এবং সমাজ সচেতনমূলক প্রোগ্রামে আমাদেরকে আগামীতে সুযোগ করে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমার সাথে আমার খুব চেনা জানা লোক, আমার খুব প্রিয় মানুষ চন্দনা রায়, হ্যাঁ, উনি আজকে আলোচনাতে অংশগ্রহণ করার জন্য এবং সময় দেওয়ার জন্য উনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনার সংগঠনের সকল নেতৃবৃন্দকে এবং যারা এই ক্যাবের বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করেন, সবাইকে আমি সালাম, আদাব এবং অভিবাদন জানাচ্ছি। এবং আমাদের আলোচনা সবাই শুনে লাইক কমেন্টস করবেন, আমি সবার কাছে এই অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি যদি পরিচালক মহোদয় সুযোগ না দেন, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বিদায় দেব, অবশ্যই বিদায় নিবেন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি চান্দেলা রায়ের কাছ থেকে। ধন্যবাদ। আমি আজকে আপনি যে সচেতনমূলক অনুষ্ঠান এবং আগামীতে আমরা অন্য একটা অনুষ্ঠান নিয়ে আসবো, অন্য বিষয়। তো যে বিষয়টা আজকে আমরা আসলে ক্লিয়ার হয়নি যে মেয়েদের, আমি সংক্ষেপে আপনার কাছে, মেয়েদের যে স্তন ক্যান্সারটা সংক্ষেপে কিভাবে হয়, প্রথমে কিভাবে হয় সেইটা একটু আপনি সংক্ষেপে বলবেন যে কিভাবে এটা উৎপত্তি হয়। কারণ একটা জিনিস আছে না, যে কোনো জিনিস ঘর তৈরি করতে হলে তার উৎপত্তির একটা স্থান আছে, কোথায় থাকে, তো এই সম্পর্কে একটু জানেন। প্রথমত আমি বলেছি যে স্তন ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ নেই, কিছু কারণ আমরা নির্দিষ্ট করেছি। এক হচ্ছে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো, এক হচ্ছে বংশগত কারণে, যাদের বংশে এই জিনিসটা থাকে তাদেরও এটা হতে পারে। আর হচ্ছে বর্তমানে দেখা যায় আমরা মেয়েরা যারা আধুনিক মেয়ে, তারা যখন রাস্তাঘাটে চলাফেরার জন্য আমরা টাইট ফিটিং জামা কাপড় পরি, রাতের বেলা এই জামা কাপড় পরে অনেকে ঘুমায়, বাট আমাদের উচিত রাতে আমাদেরকে ফ্রি করে ঘুমানো। ব্রেস্ট মানে টাইট ফিটিং, অতিরিক্ত টাইট ফিটিং পোশাকও কিন্তু ব্রেস্ট ক্যান্সার প্রধান কারণ। আর যেটা হচ্ছে আমি একটু বলতে চাই যে ব্রেস্ট ক্যান্সারের কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আমরা সাধারণভাবে বুঝতে পারি
যে এই লক্ষণ যদি দেখা যায় এবং অতি দেখা মাত্রই যদি আমরা ডাক্তারের শরণাপন্ন হই, সেক্ষেত্রে হয়তো আমরা ভালো কিছু আশা করতে পারি। আমি লক্ষণগুলো আপনাদেরকে একটু জানাচ্ছি। সেটা ওকে। হচ্ছে বুকের আকৃতি। যদি দেখা যায় যে আপনার বুকে কোনো রকম গোটা বা চাকা বা দানার সৃষ্টি হয়, বুকের ভিতরে দানা বা চাকা দেখা দেয়, বুকের আকার আকৃতি যেমন কমলার খোসার মতো রং হতে পারে, বুকের যে নিপিল সেটা চাপ দিলে সেখান থেকে রক্ত আসতে পারে, আবার নিপিলটা বসে যেতে পারে। একটা মেয়ে তার স্বাভাবিক বুক যেমন থাকে সেখানে যদি শুকিয়ে যায়, তাহলে বুঝতে হবে তার বুকে কোনো প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মেনলি হচ্ছে প্রথমত যেটা আমরা আমাদের নিজেকে ভালো করে দেখি না, আমাদের প্রতি মাসে নিজেই একদিন নিজের বুকটা দেখতে হবে। তাহলে আমরা নিজের বুকটা ভালো করে দেখি যে কোনো অস্বাভাবিক কোনো কিছু যদি চোখে পড়ে এবং সেই মুহূর্তে যদি আমরা ডাক্তারের কাছে যাই, তাহলে আমরা আশা করি যে ভয়াবহ কিছু অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ চন্দনা রায়। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি এবং আমাদের কুলাউড়া টিভিকে আপনি আজকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে আপনার সংগঠনের যারা চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানকে আমি কুলাউড়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এত সুন্দর একটা আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেইটা আমাদের পক্ষ থেকে এবং দর্শকের পক্ষ থেকে, কুলাউড়া টিভির পক্ষ থেকে ওনাকে, স্যারকে বলবেন আমি একজন ছোট্ট মানুষ, ওনাকে সালাম দিয়েছি এবং ওনাকে বলবেন যে ওনার সাথে হয়তো আপনার মাধ্যমে আমি যোগাযোগ করব। আর এই মুহূর্তে আমরা কিন্তু শেষ সময় আছি, আপনি দর্শকের উদ্দেশ্য কিছু বলবেন এবং আমাদের কুলাউড়া টিভি সম্পর্কে কিছু বলে দর্শকের কাছ থেকে বিদায় নেবেন। প্রথমত আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসুন আমরা সচেতন হই। আমরা যে মা বোনেরা আছি, আমাদের নিজের দায়িত্ব আমাদের। একটা পরিবারের একটা মা, মা ছাড়া পরিবার চলে না। মা যদি অসুস্থ হয়ে যায়, সেই পরিবারের সন্তান মানুষ হবে না, কারণ তার মা নেই। একটা মাই তার সন্তানকে যেভাবে ভালোবাসে মানুষ করে, অন্য মা এসে মানুষ করবে না। তো আপনার সন্তানের জন্য আপনাকে বাঁচতে হবে, নিজের দায়িত্ব নিজে নিতে হবে। নিজে সচেতন হন, প্রতি মাসে ডক্টরের কাছে না হোক নিজে সেলফ এক্সামিন করেন, নিজের পরীক্ষা নিজে করেন এবং প্রয়োজনে ডাক্তার দেখান। এবং নিজের যে দুইটা জায়গা, আমি যেটা মনে করি যে আমরা সবসময় দুইটা বিষয় নিয়ে লজ্জা কথা বলি, একটা হচ্ছে ব্রেস্ট, একটা হচ্ছে জরায়ু। আমার যে শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর হাবিবুল্লাহ রাসেল তালুকদার, উনি বলেন যে এই দুইটা মেয়েদের লজ্জার বিষয় না, এই দুইটা আমাদের অহংকারের বিষয়। কারণ আমরা প্রথমে জন্ম নিই আমাদের মায়ের জরায়ুতে, জরায়ু থেকে বের হওয়ার পর আমরা মায়ের দুধ খেয়ে বড় হই। তো এই দুইটাই মেয়েদের অহংকারের বিষয়, লজ্জার বিষয় না। যদি ক্ষতির কারণ হয় লজ্জা, তাহলে আর লজ্জা নয়। লজ্জা করে যদি আমরা মারা যাই, সে লজ্জা তো প্রয়োজন নাই। লজ্জা ভেঙে বাইরে আসুন, সচেতন হন, ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতন হন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করি। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। সবাইকে অনুরোধ করব যে আপনারা ডাক্তারের কাছে আসেন, নিজের ব্রেস্ট পরীক্ষা করেন, জরায়ু পরীক্ষা করেন, সচেতন হন। আর কুলাউড়া টিভির মহাপরিচালক এবং উপস্থাপক আতিকুল ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আমার কথাগুলো আমি জানাতে পারছি এবং আমার ক্যাপকে আমি বলতে পারছি, যে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা যে আহমেদ কবির স্যার, উনি আমার অনেক শ্রদ্ধা ভাজন, অনেক ভালোবাসার একজন মানুষ, আমার প্রিয় একজন ব্যক্তিত্ব। তাকে আমি অনেক শ্রদ্ধা করি। স্যারের সুদীর্ঘ আয়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং স্যারের কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবেন স্যার যেন সারাটা জীবন মানুষের সেবা করতে পারি, ভালো কাজ করতে পারি। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। আতিক ভাই, আপনাকে স্পেশালি অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আমি স্যারের কাছে আমরা শেষ সময় দর্শকের উদ্দেশ্যে বলে আপনি বিদায় নিতে পারবেন। ধন্যবাদ। চন্দনা রায়, জেনারেল সেক্রেটারি অফ ঢাকা জোন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন্স ক্যাবের পরিবারের সবাইকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের কুলাউড়া টিভির মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান সরাসরি দেখছেন, সবাইকে অনুরোধ জানাবো আজকের আলোচনার প্রেক্ষিতে যতটুকু আপনারা অবহিত হয়েছেন, আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে, আমাদেরকে সুস্থ জীবনযাপন করতে হবে।
সুস্থভাবে বাঁচতে হলে নিজেকে সচেতন থাকতে হবে। আর মহিলাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের আজকের কুলাউড়া টিভির পর্দায় চন্দনা রায় খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আপনারা শুনে মনোযোগী হয়ে আপনারা সে অনুপাতে ডাক্তারের পরামর্শ নিয়ে নিজে সুস্থ থাকুন। করোনাকালীন সময় সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন। আমরা আজকে বা বিগত দিনে লাইভে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, আমি মনে করি এগুলা বেশিরভাগই সমাজ সচেতনতামূলক বিষয়, এবং আগামীতেও আশা রাখতেছি আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে ভালো কিছু কথা নিয়ে আসবো। আগামীতেও আমাদেরকে চন্দনা রায় ওনার পরিবারের পক্ষ থেকে মহিলাদের স্তন এবং জরায়ু ক্যান্সার বিষয়ে আরো সচেতনমূলক সুন্দর বক্তব্য দিয়ে উপকৃত করবেন। কুলাউড়া টিভি পরিবারকে এবং আমার স্নেহবাদন ভাই মোহাম্মদ আতিকুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ, চন্দনা রায়কে ধন্যবাদ, এবং আজকের লাইভে যারা দেখে অনুষ্ঠান উপভোগ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সুধীজনকে আমি শ্রদ্ধা এবং অভিনন্দন, সালাম, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের যে লাইভ অনুষ্ঠান কুলাউড়া টিভিতে দেখছেন, আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের মা বোনদেরকে নিয়ে যে আলোচনাটুকু করা হয়েছে আমাদের সাথে, যিনি ছিলেন চন্দ্রা রায় এবং আমাদের আহমদ কবির রিপন স্যার, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনাটুকু আপনারা বেশি করে শেয়ার করবেন। এটা হলো একটা যারা আমাদের গ্রামাঞ্চলে যারা আমাদের বোনরা মারা থাকে তাদের জন্য এই বিষয় অনুষ্ঠানটা। তো আমি আগামীতে কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসবো। আমরা এরকম আরো আমাদের সুন্দর আলোচনা নিয়ে আসবো, এবং চন্দ্রনারায়ণ মাধ্যমে আরো ওনাদের যে টিম আছে, টিমের আরো অভিজ্ঞ যারা আছেন তাদেরকেও নিয়ে আমাদের লাইভ স্ট্রিমে অবশ্যই আসবো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, কমেন্ট শেয়ার করে সহযোগিতা করছেন, আপনাদের সবাইকে আমি কুলাউড়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আমার অতিথিবৃন্দকে আজকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। নেক্সট কোনো